স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 কমিশনার শপথ নেবেন দুপুরে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়াবেন। বিগত কয়েক বছরের মতো এবারের কমিশন গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দেখা না গেলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের মত, সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে পারবে নতুন ইসি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশন গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে নির্বাচনী ট্রেনের। তবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় আগের সরকারের সময়কার মতোই চর্চা দেখা গেছে উল্লেখ করে সমালোচনা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। এবার যে নির্বাচন কমিশনটা হলো, আমরা তো ইউনিক কিছু পেলাম না। নতুন একটা পরিবেশে যে একটা নতুন ধরনের নির্বাচন কমিশন পাবো সেটা কিন্তু পাইনি। গতানুগতিক 5 জনের মধ্যে 5 জনই হলো আমলা। যারা যারা নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারা ম্যাক্সিমামই আবার অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছেন, তো প্রশাসন থেকে আসছেন। তো এখানে আরও ওয়ার্ডার ভিন্নতা থাকতে পারতো, যে বিভিন্ন কমিউনিটির রিপ্রেজেন্টেশন নিয়ে যদি আমরা নির্বাচন কমিশনটা গঠন করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো কিছু আশা করতে পারতাম। কেউ কেউ মনে করছেন রাজনৈতিক ঐক্যমত থাকলে গঠন প্রক্রিয়া যেমনই হোক ভালো নির্বাচন করা সম্ভব। জনতা ছাড়াও রাজনৈতিক দলগুলো যেন তাদের প্রতি আস্থা খুঁজে পায়, এটা হলো প্রথম কাজ। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না ঠিক আছে নির্বাচন কমিশন ওকে ফাইন তাদের কার্যক্রমের কারণে, তাহলে কিন্তু জনতাও আস্থা খুঁজে পাবে, কারণ রাজনৈতিক দলগুলোর বাইরে তার জনতা নাই। ভোটের অধিকার নিশ্চিত করার পর সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলিরও যে ভূমিকা, সেই ভূমিকাটা তো আমরা জানতে চাই। নির্বাচন কমিশন কি তাদের যে ম্যানিফেস্টো সেগুলি কি দেখে নেবেন? নির্বাচন কমিশন সংস্কাররা যারা করছেন তারা এই ব্যাপারে তারা কি জানাতে চাচ্ছেন সেটা আমাদের জানতে হবে। আগের নির্বাচন কমিশনগুলোর তুলনায় ভালোভাবে কাজ করতে সফল হবে, সক্ষম হবে, এই আশাবাদ আমরা রাখি। একটা ভালো নির্বাচন করতে হলে যেটা দরকার সেটা হলো পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক দলগুলো যদি একটা ভালো নির্বাচন চায় তাহলে ভালো নির্বাচন হবে। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে নতুন নির্বাচন কমিশন। এই নতুন কমিশন তারা সাহসিকতার সাথে প্রজ্ঞার সাথে কাজ করবেন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন, যার ফলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়। এটাই আমার প্রত্যাশা, একই সাথে আমি মনে করি জাতির প্রত্যাশা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে আজও বিক্ষোভ করছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচিতে ব্যাটারি চালিত যান বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি তোলেন রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। তাদের দাবি, ব্যাটারি চালিত যান বন্ধের আদেশে রাজধানীতে 8 থেকে 10 লাখ চালক সহ কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 12 লাখ মানুষ। তাই বিকল্প ব্যবস্থা না করে যান চলাচল বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। এ সময় আন্দোলনে আটক হওয়াদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানান তারা। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। রাস্তা আছে যেখানে অটো রিক্সা চলবে সেখানে আমাদের রুজির ব্যবস্থা করতে হবে। আমাদের যদি ব্যাটারি চালিত গাড়ি অফ করতে হয়, আমাদের কর্মের রিজিকের আগে ব্যবস্থা করে এরপর উনি দেখেছে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করা হোক। আমাদের দাবি, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমাদের দাবি না মানা হবে। সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। 2, এই গাড়ি চলাচলের যেই নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশ প্রত্যাহারের দাবিতে চালকদের বিক্ষোভ চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা কথা বলবো তার সাথে। মাহমুদুল, আজকের বিক্ষোভের কি পরিস্থিতি জানাবেন এবং পাশাপাশি জানাবেন যে আজকের বিক্ষোভের কারণে কোনো জনভোগান্তি সৃষ্টি হয়েছে কিনা? দেশে একটি বিষয় জানাতে চাচ্ছি, সকাল থেকে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারি চালিত চালকরা কিন্তু অবস্থান নিয়েছেন। অবস্থান নেওয়ার কারণে কিন্তু প্রেস ক্লাব, হাইকোর্ট এবং পল্টনের যে সড়কটি রয়েছে পুরো সড়কটি কিন্তু অবরুদ্ধ হয়েছে।
পাশাপাশি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে আসলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা জড়ো হতে শুরু করেছে। এর পাশাপাশি যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। তো তাদের আসলে একটা দাবি ছিল যে আসলে উচ্চ আদালত থেকে যে রায়টি দিয়েছে সেই রায়টিকে যেন পুনর্বিবেচনা করে এবং তাদের পরিবার পরিজন নিয়ে যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, সে ব্যাপারে যেন তাদের জন্য একটি বন্দোবস্ত রেখেই কিন্তু সরকার এই বিষয়টি যেন পুনর্বিবেচনা করা হচ্ছে। তো সেই বিষয়টিকে আসলে কেন্দ্র করে এখন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিয়েছে। অবস্থান নেওয়ার ফলে কিন্তু প্রেস ক্লাব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যে আপনার হাইকোর্টের সেই যে সড়কটি রয়েছে পুরো সড়ক অবস্থান জুড়ে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে এবং এই সড়কটি বলা যাচ্ছে এক ধরনের অবরুদ্ধ অবস্থা হয়েছে। আর এর পাশাপাশি যদি আইন শৃঙ্খলার কথা যদি একটু বলার চেষ্টা করি, সেখানে হচ্ছে যে এই যে অবস্থানটি পরিপ্রেক্ষিতে বাস্তবতা ধরে কিন্তু পুলিশও কিন্তু তার প্রশাসন সাজিয়েছে, তাদের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ তার অবস্থান নিয়েছে। তো এই অবস্থা মিলে কিন্তু যদি আমি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে গেল কয়েকদিন ধরেই কিন্তু তারা এই ধরনের কর্মসূচি করে আসছে। তো আজও কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই মহাসমাবেশে ডাক দিয়েছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাটারি চালিত যে চালকরা রয়েছেন তারা এখানে এসে জড়ো হচ্ছেন। আর বেলা যতই বাড়ছে ততই কিন্তু তাদের সংখ্যা বাড়তে শুরু করেছে। তো এই ছিল এখানকার অবস্থা। দিশা। নাজিম, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী, শিশু সহ 7 জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি 4 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার ভোরে মিরপুর 11 নম্বরের একটি বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধ 7 জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির 1 যুগ পূর্তিতে নিহতদের শ্রদ্ধায় স্মরণ করেছেন আহত শ্রমিক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শ্রমিকরা। সকালে তাজরিন ফ্যাশনসের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন আহত শ্রমিকরা। পরে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। পর্যাপ্ত ক্ষতিপূরণ আর পুনর্বাসনের দাবিতে প্রতি বছর এই দিনে তাজরিনের পোড়া ভবনের সামনে নিহতদের স্মরণ করা হয়। আহত শ্রমিক এবং নিহতদের স্বজনদের অভিযোগ, তাদের এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমার এই যে বুকে ব্যথা পাইছি, মাজা ব্যথায় পাইছি, আমি হাঁটা হয়নি, আমি উপরে হয়নি। ডান পায়ে 12টা শিলানি আছে, মাঞ্জার হাড় ফাটা, বহের সমস্যা, ওই যে মাথায় আঘাত পেয়েছিলাম, সেই আঘাতে ফিরে যাচ্ছে, সেই সমস্যা হয়েছে, অনেক যন্ত্রণা, আমরা চলে যেতেছি। আর সরকারের গুলোতে আমরা দাবি চাই, আমাদের চিকিৎসা ও মুক্ত পাওনা যেটা আমরা পাবো 12 বছরে, সেটা আমাদের দিয়ে নাই। 2012 সালের 24শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনস কারখানার ভয়াবহ আগুনে প্রাণ হারান অন্তত 114 শ্রমিক। এতদিনও শেষ হয়নি বিচার কাজ, পূরণ হয়নি পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিও। দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। আমি না, স্বামী তো মারা গেছে, আমরা দুজনেই পেটে ছিলাম। এখন আমার 2টা মেয়ে, আর আমি তো অনেক অসুস্থ। আমি ছোট চার দোকান চালাইয়ে মানে কোনো মধ্যে দিনকাল চলতেছে, কিন্তু আমার পরিস্থিতি অনেক খারাপ। আমি নিজে এখন বর্তমানে অনেক অসুস্থ। ফাতেমা বেগম তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় হারিয়েছেন স্বামীকে। নিজে বেঁচে ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সংসারের পুরো ভার এখন তার কাঁধে। আমাকে কেউ কোনো সাইড থেকে সহযোগিতা কেউ করে না। তার মতো আহত অনেকেই কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এক যুগেও পূরণ হয়নি ক্ষতিপূরণ আর পুনর্বাসনের দাবি। চিকিৎসা না পাচ্ছি, ঠিক মতো চিকিৎসা না পারতেছি, খাইতে না পারতেছি, ছেলে মেয়ের লেখাপড়া করাইতে না, আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আমার চিন্তায় আমার 2টা বেলা মানসিক হয়েছে, 1 বেলা পঙ্গু হয়েছে। এমন কিছু দেওয়া হোক, আমরা জানি করে মিলি খাইতে পারি, কারো কাছে জানি হাত পাততে না হয়। 2012 সালের 24শে নভেম্বর ভয়াবহ আগুনে পুড়ে যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানা। প্রাণ হারান শতাধিক শ্রমিক, আহত হন 200-র বেশি। এ ঘটনায় কারখানার মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তবে বিচারের দীর্ঘসূত্রতা এবং হতাহতদের পুনর্বাসনে তেমন উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ শ্রমিক নেতারা। আহত শ্রমিকরা রয়েছে এবং মৃত শ্রমিকদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছে, তাহারা কিন্তু মানবতার সাথে জীবনযাপন করে চলছে। এদেরকে সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কিন্তু বরাবরই দাবি করে এসেছিলাম। বিগত সরকার কিন্তু মেনে নেয়নি। যে মালিক এইটার জন্য দায়ী, তাকে বিচার না করে বরং আমরা দেখছি তাকে পুরস্কৃত করা হয়েছে। এই সরকার যদি অন্তত সদিচ্ছা নেয়, তাহলে শ্রমিকদের এই যে ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা
এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি তারাও একটা বিচার আওতায় আইসে বলে আমি মনে করি। তাজরিনের ভয়াল স্মৃতি পেছনে ফেলে বাঁচার লড়াইয়ে আহত শ্রমিক ও ক্ষতিগ্রস্তরা। দোষীদের বিচার, হতাহতদের পুনর্বাসন আর পর্যাপ্ত ক্ষতিপূরণই তাদের একমাত্র চাওয়া। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের পরবর্তী কৃষি মন্ত্রী হিসেবে আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান ব্রুক রলিন্সকে বেছে নিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে নতুন প্রশাসনের 15টি পদের সবকটিতে মনোনয়ন দিলেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী রলিন্সের নাম ঘোষণা করেন তিনি। ব্রুক রলিন্স ট্রাম্পের নীতি বাস্তবায়নের সহযোগী ডানপন্থী চিন্তক প্রতিষ্ঠান আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা এবং সভাপতি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার নির্বাচিত হওয়ার পর রলিন্স ডোমেস্টিক পলিসি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। মার্কিন সিনেটে অনুমোদনের পরে কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ব্রুক রলিন্স। সিনেটে রলিন্সের পদ নিশ্চিত হলে 2025 সালে মেক্সিকো এবং কানাডার সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে আবারও আলোচনা শুরু করবেন তিনি। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলো প্রতি বছর $300 বিলিয়ন অর্থ দিবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। রবিবার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই বিষয়ে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধিরা। চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত $300 বিলিয়ন দেবে উন্নত দেশগুলো। তবে এই সহায়তা নিয়ে অসন্তুষ্ট দরিদ্র দেশগুলো। সপ্তাহব্যাপী আলোচনার পরও আশানুরূপ তহবিল না পাওয়ায় একে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকরা। এই সহায়তাকে খুবই সামান্য এবং হতাশাজনক বলে মন্তব্য করেছেন পরিবেশবিদরাও। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে বছরে $1.3 ট্রিলিয়ন দিতে হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন দিচ্ছে ধনী দেশগুলো। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।